নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বনফুলের বিশ্বাস মশাই গল্পের শেষ অংশটুকু পড়ে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। একটু পরেই বিশ্বাস মশাই বাজার থেকে ফিরলেন জিনিসপত্র নিয়ে। দেখলাম আপাদমস্তক ভিজে গিয়েছেন ভদ্রলোক। আমার শালের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, খাড়ি মুসুরি পেয়েছি মা, বেশ ভালো ডাল। তার পিছনে দেখলাম পান্ডাদের একটা ছোড়া নতুন কলসিতে করে গঙ্গাজল নিয়ে এসেছে মায়ের জন্য। বিশ্বাসমশাই আমার কাছে এসে কানে কানে বললেন, আমি নিয়ে আসতুম গঙ্গাজলটা, কিন্তু আমি তো ব্রাহ্মণ নই। কর্তামা যদি আপত্তি করেন, তাই ওকেই বললাম নিয়ে আসতে। গোটা চারেক পয়সা দিলেই চলবে। বিশ্বাসমশাই বাইরে দাঁড়িয়ে তার সপসপে ভিজে কাপড়ে কোচাটা নিংড়ে জল বার করতে লাগলেন। কামিজের সামনের দিকটাও নিংড়ে ফেললেন। চা হয়ে গিয়েছিল। বললাম, চা খান বিশ্বাসমশাই? দেবেন? বেশ দিন। একটা গ্লাসে চা দিলাম। তিনি একাধারে সসংকোচে বসে চা খেলেন। গিন্নি বাজারের জিনিসপত্র দেখে বললেন, গুঁড়ো হলুদ আর লঙ্কাও এনেছেন, কিন্তু ও তো ধুলায় ভর্তি, ওতে খিচুড়ির রং তো ভালো হবে না। বিশ্বাসমশাই একটু অপ্রতিভ হয়ে পড়লেন। হ্যাঁ, সে কথা আমারও মনে হয়েছিল। আচ্ছা, দেখছি। পান্ডার সেই ছেলেটি তখনও দাঁড়িয়েছিল। বিশ্বাসমশাই তার কানে কানে কি বললেন, তারপর তাকে নিয়ে বেরিয়ে গেলেন। একটু পরেই দেখলাম তিনি ছোট একটি শিলনোড়া, কিছু গোটা হলুদ আর শুকনো লঙ্কা নিয়ে এসেছেন। আমার শালি বললেন, ওরে বাবা, এসব এখন বাটবে কে? আমি বেটে দিচ্ছি, কতক্ষণ আর লাগবে? বিশ্বাসমশাই এক কোণে বসে বাটনা বাটতে লেগে গেলেন। বাটনা বেটে তোলা উনুনটা নিয়ে এলেন তিনি। বাজার যাওয়ার সময় সেটাতে আঁচ দিয়ে দিয়েছিলেন। গিন্নি খুশি হলেন খুব, বেশ গনগনে আঁচ উঠেছে। শালি বললেন, আমি আলু ছেঁচকি করব। উষা, তুই ভাই আলুগুলো কুটে ফেল। ও হরি, বটি যে নেই। এনে দিচ্ছি। বিশ্বাসমশাই পান্ডাদের কাছ থেকে বটি জোগাড় করে আনলেন। আলু কোটে হলে আবিষ্কৃত হলো ছেঁচকি হওয়ার পথে আরেকটি অন্তরায় বিদ্যমান। 5 ফোড়ন নেই। বিশ্বাসমশাই আবার ছুটলেন। তারপর স্নান করবার পালা। গঙ্গা স্রোত এত বেশি যে সেখানে নেবে দাঁড়ানো পর্যন্ত যায় না। একটা শিকল আছে, সেইটা ধরে কোনো রকমে একটা কি দুটো ডুব দেওয়া যায়। বিশ্বাসমশাই সবাইকে একে একে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনলেন। তারপর দল বেঁধে সবাইকে নিয়ে মন্দির, হরকি পৈরি প্রভৃতি দ্রষ্টব্য স্থানগুলি দেখিয়ে আনলেন। এসব সেরে বেশ খিদে পেয়ে গেল সকলের। তখনও কিন্তু রান্না চড়েনি। ঠিক হলো কিছু গরম লুচি তরকারি খেয়ে নেওয়া যাক জলখাবার হিসেবে। বিশ্বাসমশাই আবার গেলেন সেসব ভাজিয়ে আনতে। তাকে পই পই করে বলে দেওয়া হলো তিনি যেন নিজের সামনে ভাজিয়ে আনেন সব। আজ্ঞে হ্যাঁ, তা আনবো বই কি, নিজের সামনেই ভাজিয়ে আনবো। বৃষ্টির বেগটা কমেছিল, কিন্তু টিপ টিপ করে পড়ছিল তবু। বিশ্বাসমশাই বেশ ভিজেই ফিরলেন। বললাম, বিশ্বাসমশাই, আপনি কাপড়টা জামাটা ছেড়ে ফেলুন না। বিশ্বাসমশাই নির্বিকার খাবারের ঝুড়িটা খুলতে লাগলেন। বললেন, খাঁটি ঘিয়ে ভাজিয়ে এনেছি, আচারও বেশি করে এনেছি একটু। এনেছেন, বেশ করেছেন, কাপড় জামাটা ছাড়ুন। বিশ্বাসমশাই হেসে বললেন, একেবারে রাত্রে শোবার সময় ছাড়ব। শুকনো জামা কাপড় পরলে আবার এখনই তো ভিজে যাবে। বুঝলাম এ বিষয়ে তার অভিজ্ঞতা আছে, কারণ পর মুহূর্তেই বাবা বললেন, তার নস্যি ফুরিয়ে গিয়েছে, এখানে পাওয়া সম্ভব কি? তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠলেন বিশ্বাসমশাই। হ্যাঁ, সম্ভব বই কি। রমাদ্রাজি, পরিমল দুরকমই পাওয়া যাবে। কোনটা আনবো বলুন? বাবা রমাদ্রাজি আনতে বললেন। রমাদ্রাজি নস্যি এনে বিশ্বাসমশাই পাটি মুড়ে যেই বসেছেন, অমনি আমার গিন্নি বললেন, ছায়া, চিরুনিটা যে তোর হাতে দিলুম আগ্রা হোটেলে। ছায়া আমার শালি, সে ভ্রুকুঞ্চিত করে বললে, আমার হাতে কখন দিলে আবার? দিয়ে থাকলে ওই অ্যাটাচিতেই রেখেছি। কই, এতে তো নেই।
বাক্স, সুটকেস, তোরঙ্গ সব খোঁচা হলো, চিরুনি নেই। সুতরাং বিশ্বাসমশাই আবার ছুটলেন চিরুনি কিনতে, স্বেচ্ছায় এবং সানন্দে ছুটলেন। আমি তাকে কয়েকটা কুইনিন ট্যাবলেটও আনতে দিলাম আমার ছোট ছেলেটার জন্যে। জ্বর যদি বেড়ে যায় বিপদে পড়ে যাব এই বিদেশে। সমস্ত এনে দিলেন বিশ্বাসমশাই। খিচুড়ি আর আলুর ছেচকি তৈরি হয়ে গিয়েছিল। বিশ্বাসমশাইকেও আমাদের সঙ্গে খেতে বলেছিলাম। খাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বিশ্বাসমশাই বললেন, একটু অপেক্ষা করুন, ভালো ঘি আছে, আমার একটু নিয়ে আসি। দৌড়ে চলে গেলেন এবং ভালো গাওয়া ঘি নিয়ে এলেন একটা শিশি করে। বললেন, কলকাতা থেকে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি দিয়ে গিয়েছেন এটা তাকে। বেশ তৃপ্তি সহকারে খাওয়া গেল। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আমরা সবাই। বিশ্বাসমশাই বসে রইলেন একধারে দেওয়ালে ঠেস দিয়ে। আপনিও যান না, একটু বিশ্রাম করে নিন। বিশ্বাসমশাই সসংকোচে বললেন, আপনাদের যদি কোনো দরকার হয়। না, আর কিছু দরকার হবে না, আপনি একটু বিশ্রাম করে নিন গিয়ে, বিকালে এসে আমাদের সঙ্গে চা খাবেন। চলে গেলেন বিশ্বাসমশাই। বিকেলে এলেন একটি লোক সঙ্গে করে। বললেন, আপনারা কি ঋষিকেশ লক্ষ্মণঝোলা যাবেন? যদি যান তাহলে বাসে করে যাওয়াই ভালো। ইনি আমার চেনা বাসওয়ালা। একটা ছোট বাস যদি রিজার্ভ করে নেন ইনি সস্তায় করে দেবেন। বললাম, যেতে তো খুবই লোভ হয়, কিন্তু আমাদের ব্যাপার তো দেখছেন। এখানে আপনি ছিলেন তাই সামলেছিলেন, কিন্তু সেখানে যদি বলেন সেখানেও আমি যাব। খবরটি পাওয়া মাত্র চনমন করে উঠল সবাই। বাবা বললেন, এত দূর এসে যদি না দেখে ফিরে যাই তাহলে আমাদের আর দেখা হবে না। তোমরা হয়তো আবার আসতে পারো, কিন্তু আমরা আর পারবো না। এই যুক্তি অকাট্য। একটা কুইনিনের বড়ি খেয়ে ছেলেটার জ্বরও কমে গিয়েছিল, সুতরাং যাওয়াই স্থির হলো। ঋষিকেশ লক্ষ্মণঝোলার বর্ণনা করে সময় নষ্ট করব না, কারণ তা বর্ণনা করা যাবে না। ঋষিকেশ লক্ষ্মণঝোলায় বিশ্বাসমশাই যা করেছিলেন তাও প্রায় অবর্ণনীয়। আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম বলে আমার পা পর্যন্ত টিপে দিয়েছিলেন তিনি। ঋষিকেশের সরাইখানায় বিশ্বাসমশাইকে একটু নির্জনে পেয়েছিলাম রাত্রিবেলা। জিজ্ঞাসা করলাম, আপনার দেশ কোথায় বিশ্বাসমশাই? বাংলাদেশে নিশ্চয়ই। হ্যাঁ, বাংলাদেশে বই কি, তবে সে দেশ ছেলেবেলায় ছেড়ে এসেছি। কোথায় বাড়ি ছিল আপনার? তা নাইবা শুনলেন, আমি সামান্য লোক। কাচুমাচু হয়ে থেমে গেলেন বিশ্বাসমশাই। না না, বলুন শুনি। আমার পরিচয় দেবার মতো নয়, আমি বংশের মুখ উজ্জ্বল করতে পারিনি, লেখাপড়া পর্যন্ত শিখিনি, ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সসংকোচে থেমে গেলেন। বাংলাদেশের কথা মনে আছে আপনার? খুব বেশি নেই, তবে একটি ছবি মনে আছে। ছোট একটি পুকুর, পুকুরের পাড়ে তাল গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, পুকুরের জল কুচকুচে কালো, সবুজ পানায় ঢাকা, ঘাটে একটি বউ কলসি ভাসিয়ে চান করছে, টুকটুকে লাল গামছা তার হাতে। ঋষিকেশ হরিদ্বারে গঙ্গার চেয়েও ও ছবি আমার বেশি ভালো লাগে। আপনি তো কবি লোক দেখছি। কুণ্ঠিত হাসি হেসে বিশ্বাসমশাই বললেন, আমি সামান্য লোক, তবে আমার দাদা একজন নামকরা লোক ছিলেন, তার কথা বলতেও লজ্জা করে আমার। আমি তার ভাই হওয়ার উপযুক্ত নই। কে আপনার দাদা বলুন তো? কর্নেল সুরেশ বিশ্বাস। আমি দাদার নামে মর্যাদা রাখতে পারিনি। স্তম্ভিত হয়ে গেলাম। আপনি কি করেন এখানে? এই যাত্রীদের, বিশেষ করে বাঙালি যাত্রীদের সেবা করি। এছাড়া আর কী বা করার যোগ্যতা আছে বলুন? বাসা বলে তো আমার কিছু নেই। ট্রেনগুলো অ্যাটেন্ড করি, যদি কোনো যাত্রী আসে। প্ল্যাটফর্মেই থাকি অধিকাংশ সময়, আর তা না হলে ওই কুম্ভকর্ণ পাণ্ডার বাড়ির বারান্দায়। যাত্রীদের সেবা করাই কাজ তো। পাশের ঘরে আমার ছোট ছেলেটার গলার আওয়াজ পেয়ে উঠে পড়লেন বিশ্বাসমশাই। খোকন উঠেছে, ওর জন্য দুধ জোগাড় করেছি, একটু গরম করে খাইয়ে আসি। তাড়াতাড়ি উঠে চলে গেলেন। ফেরবার সময় হরিদ্বারে বিশ্বাসমশাই এলেন আমাদের ট্রেনে তুলে দেবার জন্য। অনেক রাত হয়েছিল।
নিজ হাতে তিনি আমাদের বিছানাপত্র পেতে দিলেন, জিনিসগুলি গুছিয়ে দিলেন, কুজোতে জল ভরে দিলেন, রাত্রের খাবার আলাদা করে বেঁধে দিলেন। তারপর প্ল্যাটফর্মে নেমে ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন অন্যদিকে চেয়ে। মনে হলো তিনি যেন অতি প্রিয় পরিজনদের বিদায় দিতে এসেছেন। ট্রেন ছাড়বার ঘণ্টা পড়ল, গার্ড সাহেব বাঁশি বাজালেন। হঠাৎ আমার কি মনে হলো, হঠাৎ মুখ বাড়িয়ে ডাকলাম, বিশ্বাসমশাই শুনুন। বিশ্বাসমশাই এগিয়ে এলেন। এইটে রেখে দিন, সামান্য কিছু। একখানা 10 টাকার নোট বার করে তার হাতে দিলাম। হ্যাঁ, এ কি, আপনি আমাকে টাকা দিলেন? টাকা দিলেন? ট্রেন তখন চলতে শুরু করেছে। দেখলাম বিশ্বাসমশাই নোটটি হাতে করে অসহায়ভাবে চেয়ে রয়েছেন আমাদের গাড়ির দিকে। তার মুখ বিবর্ণ, হাতটা কাঁপছে। ধন্যবাদ। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন।